স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আউট। বেশ চমকে উঠলাম আমি। আউট মানে? এবার আবার আমি কি করলাম? হঠাৎ কি হলো ওনার? অবাক হয়ে বললাম, মানে? আই সেড আউট অফ মাই হোম। এবার বেশ কিছুটা জোরেই হুঙ্কার ছাড়লো আমার উদ্দেশ্যে। ওনার হঠাৎ হুঙ্কার ছাড়া কথায় মুহূর্তেই কেঁপে উঠলাম আমি। অপমানের ঘোরে চোখে জল গড়ালো তৎক্ষণাৎ। অতি কষ্ট চেপে রাখার অভিজ্ঞতা নেই আমার, তাই বৃথা চেষ্টা করে দুই হাতে মুখ চেপে ধরলাম কান্না থামাতে, কিন্তু ততক্ষণে আমার হিচকি উঠে গিয়েছে। হালকা শরীর নড়ে উঠছিল আমার অনবরত হিচকিতে, কিন্তু তারপরেও তীব্র কান্নার জায়গাটা ছেড়ে চলে যেতে পারছিলাম না অপমানে লজ্জিত হয়ে। আমার হঠাৎ কান্নায় যেন রাগটা আরো বাড়লো ওনার, তাই দুই হাত মুষ্টিবদ্ধ করে দাঁতে দাঁত চেপে আমার উদ্দেশ্যে শুধালো, বেয়াদব। কথাটা বলে আর দাঁড়ালো না। যেই পথে এসেছিল সেই পথ ধরে ততক্ষণে চলেও গেল তীর তীর মেজাজে। এই লোকটা যত রাগ সব কেন আমার জন্য তাও জানি না আমি। আবার এখনই বা কেন হঠাৎ করে আমার উপর রেগে গেল তাও তো বুঝলাম না। অপমানের ঘোরে ততক্ষণে আমার কান্নার বেগটা না চাইতেও যেন বেড়ে গেল আরো। আমি কিছু না করেও লোকটার কাছ থেকে বেয়াদব ট্যাগ পেলাম, অথচ লোকটা বারবার আমায় অপমান করে। তিনি আদব কাদের মানুষ আর আমি বেয়াদব। সেদিন প্রচণ্ড অপমানে অপমানিত হয়ে রিফাত ভাইকে নিয়ে বাড়ি ফিরেছিলাম বাসায়। আমার সঙ্গে অবশ্য জুইও ছিল। আরিফ ভাই আমাদের সাথে আসতে পারেনি, কারণ কোচিংয়ের স্যাররা নাকি আলোচনা সভা করবে রিদ খানের পরিবারের সাথে। এই জন্যই আরিফ ভাইয়া সেদিন বেশ রাতে ফিরেছিল সেখান থেকে। কিন্তু আমার কান্নাকাটি দেখে রিফাত ভাইকে দিয়ে জুইকে তা তখনই পাঠিয়ে দিয়েছিল বাসায় আমার সাথে। আমার হঠাৎ কান্নার কারণটা অবশ্য জানতে চেয়েছিল সবাই। উত্তরে আমি শুধু পেটে ব্যথার কারণ বলে চালিয়ে দিয়েছিলাম তখন। রিদ খানের দাদা বাড়ি থেকে আসার সময় রিদ খানকে আর কোথাও দেখিনি। ইভেন এখনও তার সাথে আমার দেখা হয়নি। সেদিনের অপমানের কথা আমি ভুলিনি। এই জন্য অদৃশ্য অপছন্দের দেয়াল তৈরি হয়েছে রিদ খানের প্রতি আমার। বলতে গেলে প্রচণ্ড অপছন্দের অনীহার মানুষ রিদ খান আমার জীবনে। এই জন্য তাকে ঘিরে আজকাল আমার মধ্যে তিক্ততা কাজ করে। তাছাড়া সেদিনের পর থেকে রিদ খানের সাথে আমার আজ দেখা হয় না 14 দিন হলো। রিদ খানের বাড়ি থেকে আসার একদিন পরেই ওনাকে আমাদের কলেজে গাড়ি নিয়ে ঢুকতে দেখেছিলাম আমি। কি কাজে এসেছিল জানি না, তবে চলে যাওয়ার সময় প্রিন্সিপাল স্যারকে দেখলাম সাথে। আমাকে অবশ্য দেখেনি, কারণ আমি ক্লাসে ছিলাম। 3য় তলা ভবনের 2য় তলায় বারান্দায় বান্ধবীদের সাথে দাঁড়িয়েছিলাম বলে ওনাকে দেখতে পেরেছিলাম। তবে ওনাকে দেখে আমি নিজেকে যতটা পারি আড়াল করে রেখেছিলাম, কারণ আমার ছোট্ট মনে বেশ অনীহা ঝং ধরেছিল রিদ খানের জন্য। বিশেষ করে লাস্ট যখন ওনার বাড়ি থেকে আমায় অপমান করে বেরিয়ে যেতে বললো তখন থেকেই। এরপর থেকে রিদ খানকে নিয়ে আমি আর ভাবতে বসিনি। তবে এইসবের মধ্যেও আমার অচেনা স্বামীর খোঁজ করেছিলাম আমি। দুর্ভাগ্যবশত তার খোঁজ আজও পেলাম না, কারণ হাফিজ সাহেবের নাম্বারটা এখনও বন্ধ পাচ্ছিলাম। তাই হতাশায় আজকাল হাফিজ সাহেবকে কল করা কমিয়ে দিলাম। বলতে গেলে একেবারেই কল করা হয় না ওনাকে। তবে মনে মনে ঠিক করলাম, এবার বাড়ি গিয়ে বান্ধবীদের নিয়ে আবারও যাব নরসিংদী হাফিজ সাহেবের বাড়িতে। এবার হাফিজ সাহেবের খোঁজ করব সুমনের কাছ থেকে। কেন হাফিজ সাহেবের নাম্বারে কল যায় না সেটাও জানতে চাইবো। তবে এবার হাফিজ সাহেবের খোঁজ একা করব না, সাথে সুমন নামক ছেলেটার ফোন নাম্বারটাও নিয়ে আসবো। কারণ আজ যদি সুমন নামক ছেলেটার নাম্বারটা বুদ্ধি করে নিয়ে আসতাম, তাহলে এখন ফোন করে অবশ্যই জানতে পারতাম তার বাবার ফোনে কেন কল যায় না। আসলে চোর গেলে বুদ্ধি হয়, একটা কথা আছে না, ঠিক তেমনটাই হয়েছে আমার বিষয়ে। আমরা কেউ বুদ্ধি করে সুমন নামক ছেলেটার নাম্বার নিয়ে নিই। ভাবলাম যেখানে হাফিজ সাহেবেরই নাম্বার আছে সেখানে অযথা সুমনের নাম্বার দিয়ে কি হবে। অথচ এখন বুঝতে পারছি আসলে সবই প্রয়োজন হয়। তখন বোকামো না করলে এখন আবারও যেতে হতো না নরসিংদীতে। এই জন্য আজকাল আমার টিফিনের টাকাগুলো না খেয়ে জমিয়ে রাখছি ছোট পার্সের মধ্যে। সবার নরসিংদী যাতায়াত ভাড়া, দুপুরে খাবার বিল সবটা আমিই দিব। যেহেতু আমার প্রয়োজনে সবাই যাবে, সেজন্য বারবার ওদের পকেটে টাকা কেন খরচ করবে আমার জন্যে? অবশ্য আমার তাদের খরচ বহন করাই উচিত। কেউ তো আর রুজি করে না, তাই না? বিয়ে মানেই আনন্দমহল। এক গাদা কাজিনদের নিয়ে হই হুল্লোড় মাতামাতি পরিবেশ। হইচই করে সবাই দল বেঁধে কালার মিলিয়ে শাড়ি পাঞ্জাবি পরার উচ্ছ্বাস। ঘন্টা লাগিয়ে মন মতো সাজা, নতুন নতুন বিআই বিআইন পাওয়া, দুলাভাইকে নিয়ে জম্পেশ আনন্দ করা। উফ, অসংখ্য মুহূর্তগুলো এক্ষুনি আমার চোখে ভাসছে। আর ভাসবে নাই বা কেন? আমার বড় আপুর বিয়ে বলে কথা। কেউ ভাবতে পারছেন কতটা খুশি আমি?
মনের আনন্দে হাওয়ায় ভেসে যাচ্ছি বলে আমার তো এক্ষুনি ক্লাস করতে মন যাচ্ছে না। অমনোযোগী হয়ে পড়েছি আমি। কি একটা অবস্থা! আসলে কাল বিকেলে আম্মু ফোন করে জানালো আমার বড় আপু মুক্তা ইসলামের বিয়ে। সেই জন্য আরিফ ভাইয়া কাল রাতে ট্রেনেই বাড়ি গেল। কারণ ছেলেপক্ষ নাকি ইতিমধ্যেই আপুকে পছন্দ করে গিয়েছে, তাই এখন তাড়াহুড়ো করে সবাই আজকে বিয়ের ডেট ফিক্স করতে চাচ্ছে। এই জন্যই মূলত বড় ভাই হিসেবে আরিফ ভাইয়ার বাড়িতে আর্জেন্ট যাওয়া। আম্মু আরও জানালো সব কিছু ঠিকঠাক থাকলে এই মাসেই আপুর বিয়ের ডেট ফিক্সড করবে। ছেলের পরিবার ভালো, ছেলেও ভালো, এই জন্য কারো কোনো আপত্তি নেই। বিয়েটার কথা শুনে আমি আর জুই তো পারি না এক্ষুনি উড়ে উড়ে চলে যাই বাড়িতে। কিন্তু আমার আব্বুর তো কড়া নিষেধ। লেখাপড়া ছেড়ে ক্লাস মিস দিয়ে কোনোভাবেই বাড়ি যাওয়া চলবে না। যেতে হলে অবশ্যই বিয়ের একদিন আগে যেতে হবে আমাদের, আর নয়তো না। উফ, এত কড়াকড়ি নিষেধাজ্ঞা মানা যায় বলেন? মানুষ আনন্দের মুহূর্তগুলোও কি হিসেব করে পালন করবে বলেন? আমি এখন আনন্দ করতে না পারলে বুড়ো বয়সে কি আমার মন চাইবে এসবের জন্য? হ্যাঁ, এই দিনটা কি আমি আর পাবো? বিষণ্ণ মনেই আরিফ ভাইকে রাতে বিদায় করলাম আমরা। এদিকে আপুর বিয়ের নিউজ পেয়ে আনন্দে আমি স্বামীর কথাও ভুলে গেলাম। তাকে যে আমার খোঁজা মিশন বাকি সেটাও স্থগিত রাখলাম। আজকাল হাফেজ সাহেবের নাম্বার তো ভুলেও কল দিই না। মনে মনে ঠিক করলাম আপুর বিয়েটা শেষ হোক, তারপর না হয় নিজের হারিয়ে যাওয়া স্বামীকে পুরো দমে আবারও খুঁজবো। এখন থাক। আমার আজও মনে পড়ে সেদিনকার কথাগুলো। আপুর বিয়ের জন্য স্বামীকে খুঁজবো না বলে আমার থাক কথার চিন্তা ভাবনাটা আমার জন্যই ছিল চরম ভুল। এই জন্য আমি অনেক পরে জানতে পেরেছিলাম আমার এই থাক কথাটার ভিত্তিতে অনেকেই কতটা হেনস্থা হতে হয়েছিল। অবশ্য এর কুফল হিসেবে আমিও ছাড় পাইনি। এতটা ভুক্তভোগী হয়েছিলাম সেই কথা মনে পড়লে আজও আফসোস হয় আমার। আমাকে কত কিছুই না সহ্য করতে হয়েছিল এই ব্যাপারে, সেটা একমাত্র আমিই জানি। উফ, কি এক ঘাট তারা মানুষ! না মুখে কিছু বলবে আর না আমায় সহজে ছাড় দিবে। কোনো কিছু মন মতো না হলেই আমার সাথে ঘাট তাড়ানো শুরু করবে, যতক্ষণ না পর্যন্ত তার মন মতো সব কিছু হচ্ছে। মোট কথা তেরামো আরেক নামই হলো আমার ব্যক্তিগত সে। দুপুরের তপ্ত রোদে যখন চারপাশের সব কিছু খা খা করছিল, সেই তপ্ত রোদে অতিষ্ঠ হয়ে একদল শিক্ষার্থীরা ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে হাতে স্পিড ক্যান নিয়ে। টেবিলে গোল করে সিনিয়র ছাত্রছাত্রীরা বসে আড্ডার আসরে মেতেছিল। সিনিয়রদের ভিড়ে আমরা জুনিয়ররা মোটামুটি শান্তভাবেই বসে আছি খাবার অর্ডার দিয়ে। আসলে এই মুহূর্তে কলেজ ক্যান্টিনে বসে আছি আমি। আমার সাথে একই টেবিলে জুই, শ্রেয়া আর নাদিয়া বসা। নাদিয়া আমাদের নতুন ফ্রেন্ড, কিছুদিন হলো সে আমাদের সাথেই ওঠা বসা করছে। এটা খুব ভালো, ওর সঙ্গও আমাদের অনেক হাসায়, তার জন্য হুট করেই ফ্রেন্ড বানিয়ে ফেলা। আমাদের এখন টিফিন টাইম চলছে, বর্তমান সময় 12টা 45 মিনিট। টিফিন টাইম শেষ 1টা 30 মিনিটে। আমাদের হাতে আরও 45 মিনিট সময় আছে বলেই সবাই কলেজে ক্যান্টিনে বসে যে যেটা পারছে অর্ডার করে খাচ্ছে। আমিও খাবো, তবে সেটা আমার টিফিন বক্সে আনা নুডলস হবে। বাকিরা সবাই সিঙ্গারা, সমুচা, ঠান্ডা বা কোল্ড কফি অর্ডার করেছে নিজেদের জন্যে। আমি বাসা থেকে টিফিন নিয়ে আসার প্রধান কারণই হলো নিজের পকেটের খরচ জমাচ্ছি স্বামীকে খোঁজার জন্যে। এই জন্য গাড়ি ভাড়া ছাড়া বাড়তি 1 টাকাও খরচ করি না এদিক সেদিক। কিন্তু জুই কোনো টিফিন বক্স বহন করে না, কারণ ওর পকেটের খরচ টাকা সবটাই ক্যান্টিনে বসে খরচ করে ও। তবে ও একা নিজের জন্য কোনো কিছু অর্ডার করে না, আমার জন্য সমান সমান অর্ডার দেয় সব কিছু। ঠান্ডা অর্ডার করলে 2টো করবে, কোল্ড কফি অর্ডার করলে 2টো করবে, আবার সিঙ্গারা অর্ডার করলেও আমার জন্য সমান সমান করে অর্ডার করবে। এই জন্য মূলত আমি নিজের পকেটে টাকা বাঁচিয়ে রাখতে পারি। বড় বোন থাকলে এই একটা সুবিধা নেওয়া যায় ওদের থেকে। হোক জুই আমার 6 মাসের বড়, তাতে কি? বড় বোনের দায়িত্ব পালন করতে বিন্দুমাত্র পিছপা হয় না ও। খাবার অর্ডার করেই সবাই বসেছিলাম। আমি আশেপাশে একটু তাকিয়ে ব্যাগ থেকে টিফিন বক্সটা বের করে টেবিলের উপর রাখতেই শ্রেয়া আমার হাত থেকে টিফিন বক্সটা কেড়ে নিজের কাছে নিতে নিতে বলল, আজ কি এনেছিস তুই? আমি কিছু বলার আগেই জুই বলল, নুডলস বানিয়েছিলাম সকালে। দে 1 চামচ দে তো। আমি ব্যাগ খুলে এক্সট্রা 4টা চামচ বের করলাম, কারণ রোজকার কাণ্ড এটা। আমার এক টিফিন বক্সে 4 জন ভাগ করে খায়। আমি চামচ বের করে 3 জনকে 3টা দিয়ে নিজের জন্য 1টা রাখলাম। আমার ব্যাগটা পাশের চেয়ারে রেখে ওদের দিকে তাকাতেই দেখলাম সবাই ইতিমধ্যে খাওয়া শুরু করে দিয়েছে। টেবিলের মধ্যস্থে বক্সটা রেখে আমি সেখান থেকে 1 চামচ নিয়ে মুখে তুলতেই নাদিয়া নুডলস খেতে খেতে বলল, মায়া, কাল পিঠা বানিয়ে আনিস তো টিফিন বক্সে করে।
জুই বক্স থেকে 1 চামচ নুডলস মুখে দিতে দিতে নাদিয়ার কথা উত্তর করলো। ও পিঠা পছন্দ করে না, এই জন্যই ওর পিঠা খায় না, বানায়ও না। জুইয়ের কথায় আহাজারি করে বলে উঠল শ্রেয়া। কি সর্বনাশ! পিঠা পছন্দ করে না এমন পাবলিক আছে দুনিয়াতে? এই মায়া, তুই পিঠা পছন্দ করিস না কেন? শ্রেয়ার আহাজারিতে নুডলস চিবোতে চিবোতে বললাম, কোনো কারণ নেই, এমনি ভালো লাগে না আর কি। কি বলিস দোস্ত এসব? তাহলে তো তুই এই চট্টগ্রামের স্থানীয় পোলাপানের সাথে প্রেম আর বিয়ে দুটোই করতে পারবি না। দুটোই তো তোর জন্য হরতাল। এত বড় কলেজে পড়েও যদি চট্টগ্রামের একটা প্রেম করতে না পারিস তাহলে ইজ্জত থাকবে বল? শ্রেয়ার কথায় নাদিয়াও সম্মতি জানায়, কথাগুলো বলল, কারণ দুজনেই চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা। তবে জুই খানিকটা আপত্তি করে নাদিয়ার কথার উত্তরে বলল, পিঠার সাথে প্রেম বিয়ের কি সম্পর্ক? জুইয়ের কথায় আমি সহমত পোষণ করলাম না, বরং চুপ থেকে নাদিয়ার কথার মানে খানিকটা বুঝতে পারলাম। কারণ আমার নিজের নানু বাড়িও এই চট্টগ্রামে, এই জন্যই আমি জানি চট্টগ্রামের কালচার কেমন হয়। এরা যে কতটা সমাজবাদী মানুষ সেটা আর নাই বললাম। এরা স্থানীয় মানুষদের ভাড়াটিয়ারা জমিদার বলে সম্বোধন করেন। অহংকার তাদের রক্তের শিরায় শিরায় ধার্য। শ্রেয়া নুডলস চিবোতে চিবোতে জুইয়ের কথার উত্তরে বলে, পিঠার সাথে মায়ের কোনো সম্পর্ক নাই থাকতে পারে, তবে পিঠার সাথে চট্টগ্রামবাসীর গভীর সম্পর্ক রয়েছে, বুঝলি? চট্টগ্রামে এমন কোনো পাবলিক খুঁজে পাবে না তুই যারা পিঠা পছন্দ করে না। এমনকি চট্টগ্রামের বিশেষ রীতি হলো তারা মেহমানদারি করতেও সর্বপ্রথম তোকে পিঠার নাস্তা দেবে বিভিন্ন রকমের। এখানে তুই যত বেশি পিঠার আইটেম বানিয়ে মেহমানদারি করবি তুই তত বেশি সমজলার লোক হবি। অন্য অন্য এলাকায় মানুষ শখের বসে বা মনে চাইলে মাসে বা বছরে পিঠার সাজে পিঠা বানিয়ে তারা খেতে স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু এই চট্টগ্রামের মানুষদের বাসায় তুই অতি 12 মাসের পিঠার উৎসব পাবি। সকালে বা বিকালের নাস্তায় মাস্ট বি পিঠার নাস্তা থাকবে। মোট কথা এখানকার ছেলের বউদের অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, নয়তো শ্বশুরবাড়ির মানুষের খোটা ফ্রিতেই শুনতে হবে যে তোমরা সমাজে জানো না। আর যদি তুই চিন্তা করিস যে এখানকার ছেলেদের সাথে প্রেম করবি তাহলেও তোকে পিঠার বিভিন্ন নাস্তা বানানোর মতো পারদর্শী হতে হবে, কারণ এরা 2 দিন পর পর তোর কাছে পিঠা খাওয়ার আবদার করবে। এজন্যই তো বলছিলাম, যদি চট্টগ্রামে প্রেম বা বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই পিঠা বানানোর মতো বড় গুণ থাকতে হবে, মাস্ট। শ্রেয়ার দীর্ঘ কথার ইতি টানতেই আমি মাছি তাড়ানোর মতো বাতাস করলাম মুখের সামনে। বেশ কনফিডেন্স নিয়ে বললাম, তাহলে তুই নিশ্চিত থাক এই শহরের মানুষের সাথে আমার কিচ্ছু হবে না, কারণ আমার বিয়ে করার হলে অবশ্যই আমাদের এলাকার কাউকে দেখে বিয়ে করব। আমি হলাম কামচোর মানুষ, পিঠা বানানোর মতো এত বড় রিস্ক আমি কখনো নিতে পারবো না দোস্ত। তাছাড়া ঝ্রাম শব্দে টেবিল সহ নুডলসের বাটি ছিটকে পড়লো আমার গায়ে। চেয়ার সহ তৎক্ষণাৎ উল্টে পড়লাম ফ্লোরে। আমার কোমরের উপর পড়লো কাঠের টেবিল। আহত হলাম বেশ। ব্যথা যখন কুকিয়ে উঠলাম তখন কেউ একজন আমায় পুনরায় ব্যথা দিয়ে আমার হাতের উপর পড়লো রক্তাক্ত অবস্থায়। সেকেন্ডের মধ্যেই চারপাশে হইচই লেগে গেল। আড্ডার মহলটা মুহূর্তেই টান টান উত্তেজনায় ছেয়ে গেল। বিষণ্ণ ভয়ার্ত হলো পরিবেশটা, কারণ আকস্মিক ঘটনার প্রভাবে আমি তখনও বুঝে উঠতে পারছিলাম না হঠাৎ কি হলো আমার সাথে, আর কেনই বা আমি ফ্লোরে পড়ে গেলাম। অতি শব্দে তবদা মেরেছিলাম চারপাশে, শুধু কি হচ্ছিল কিছু বুঝতে পারছিলাম না। আমি শুধুমাত্র কিছু মানুষের চিৎকারের গুঞ্জন শুনতে পাচ্ছিলাম। আমি মাথা তুলে শূন্য দৃষ্টিতে পাশে তাকালাম। দেখলাম এক যুবক আমার বাম হাতের উপর রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছে, মাথা দিয়ে ছটফট করছে মৃত্যু যন্ত্রণায়। ছেলেটার মাথা, কপাল, নাক, ঠোঁট ফেটে গল গল করে রক্ত ঝরছে, অথচ কেউ এগিয়ে আসছে না ছেলেটাকে সাহায্য করতে। রক্তে আমার সাংঘাতিক ফোবিয়া, যার কারণে তখনই বাকশক্তি হারায় কথা বলা থেকে। কষ্ট করেও যখন মুখের কিছুই বলতে পারছিলাম না, শুধু গড়গড় শব্দ হচ্ছিল, তখনই বুঝতে পারলাম আমি কথা বলার শক্তি হারিয়েছি। জুই, শ্রেয়া, নাদিয়া ওরা কোথায় ছিল তাও বুঝতে পারছিলাম না, কারণ আমার চারপাশে পরিস্থিতিটা হঠাৎ করেই এতটা ভয়াবহ হয়ে গেল যে চারপাশে শুধু চাপা হাহাকারের চিৎকার ভেসে আসছিল আমার কানে।
আমি শূন্য মস্তিষ্কে আবারও আমার সামনে পড়ে থাকা ছেলেটার দিকে তাকালাম। শরীরে তার অসংখ্য আঘাতের চিহ্ন। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। কেউ মেরেছে বেদম বোঝাই যাচ্ছে। দৃষ্টি আমার তখনও আহত ছেলেটার উপরেই ছিল, কিন্তু মুহূর্তের মাঝেই আবারও কানে আসলো কিছু মানুষের হুঙ্কারের চিৎকার। আমি চোখ উঠিয়ে সামনে তাকালাম। চোখে ভাসলো কিছু তাগড়া যুবক হাতে হকি স্টিক নিয়ে হুঙ্কারের চিৎকার ছেড়ে দৌড়ে এদিকেই আসছে আমার পাশে পড়ে থাকা রক্তাক্ত যুবকটাকে মারতে। নির্বাক বাকরুদ্ধ ভাষাহীন আমি তখনও নিশ্চল শরীরে জায়গাটাই উপর হয়ে পড়ে রইলাম অতি শক্টে। আমি এতটাই হতভম্ব হয়ে পড়েছিলাম যে আমাকে এখান থেকে পালানো উচিত সেটাও মাথায় কাজ করছিল না আমার। বলতে গেলে তব্দা মেরেছিলাম আমি। আশেপাশে কি হচ্ছিল তখনও মাথায় ঢুকছিল না কোনো কিছুই। অতি শক্টে কেমন পাথর মূর্তি হয়ে গেলাম আমি। আমার কপালের ঘাম আর চোখে পানি দুটোই এক হয়ে ঝরতে লাগলো চিবুক বেয়ে। আমার দৃষ্টি তখন আমার পাশে ছটফট করা শরীরের উপর। কি বেদম নির্দয়ভাবে পেটানো হচ্ছে হকি স্টিক দিয়ে তাকে। 7-8 জন ছেলে লাগাতার একের পর এক আঘাত করছে, 2 হাতে হকি স্টিক তুলে পিটিয়ে, অথচ আমি তাদের পাশেই পড়েছিলাম। সবকিছু এত দ্রুত ঘটেছে যে আমি সুস্থ মস্তিষ্কে কিছু ভাবার সময়ও পাইনি। তবে একটা সময় দেখলাম সবকিছু কেমন শান্ত হয়ে গেছে। রক্তাক্ত ছেলেটাকেও পেটানো হচ্ছে না আর। সবাই কেমন দুপাশ করে দাঁড়ালো আহত ছেলেটাকে ঘিরে, যেন কারো আসার জন্য অপেক্ষা তাদের। ঠিক তারপর মুহূর্তেই বুঝলাম আমার উপর থেকে কারা যেন কাঠের শক্ত টেবিলটা সরিয়ে আমায় টেনে ধরে ফ্লোরের থেকে উঠাচ্ছে। আমি বাকরুদ্ধ হয়ে শূন্য চোখে পাশে তাকিয়ে দেখলাম জুই কান্নাকাটি করছে আমায় আঁকড়ে ধরে। হঠাৎ জুই কেন কাছে তখনও বুঝলাম না, তবে আমি দাঁড়ানোর শক্তি পাচ্ছিলাম না। হয়তো পায়ে আর কোমরে লোহার আর কাঠের সংমিশ্রিত টেবিল চেয়ারের বাড়িটা খেয়েছি বলে। এই জন্য জুইয়ের সাথে সাথে আমাকে আঁকড়ে ধরলো শ্রেয়া আর নাদিয়াও। টেনশনে জুই বারবার কাঁদতে কাঁদতে শ্রেয়াকে কিছু একটা বলছিল। আমি কথাগুলো শুনতে পাচ্ছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না। জুই বারবার বলছিল, শ্রেয়া এখান থেকে ওকে বের করতে হবে, অনেকটা রক্ত বের হচ্ছে ওর, প্লিজ কিছু একটা কর, ওর রক্তফোবিয়া আছে, বেশিক্ষণ থাকলে সমস্যা হবে। জুইয়ের আহাজারি কথাগুলো কানে আসছিল আমার, কিন্তু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম না আমি। কারণ আমার দৃষ্টি ততক্ষণে গিয়ে ঠেকলো সামনের গম্ভীর মুখ ওর হৃদ খানের উপর। কি দারুণ শান্ত আর গম্ভীর তার মুখখানা। ওনাকে দেখে মনে হচ্ছে এখানে বর্তমান পরিবেশটাও বেশ শান্ত আর জটিল, এজন্য তিনিও গম্ভীর মুখে শোক পালন করছে। অথচ ওনার বাম হাত থেকে গল গল করে রক্ত ঝরছিল। ধবধবে সাদা পাঞ্জাবিটাও রক্তের ছিটায় রঞ্জিত। নিশ্চিত মারামারি করতে গিয়ে এই অবস্থা হয়েছে তার। হবারই কথা। আমার সাথে প্রথম দেখার দিনই ওনার দাদা বলেছিল হৃদ খানের মুখ কম, হাত চলে বেশি। আজ তা নিজ চোখে দেখলাম। উনি হয়তো তখনও আমায় লক্ষ্য করেনি। ওনার পেছনে বেশ কিছু বডিগার্ড সহ আসিফ নামক লোকটা দাঁড়িয়ে। তখনই হকি স্টিক হাতে এক যুবক হৃদ খানের উদ্দেশ্যে বলে উঠল, ভাই একবার বলেন এরে কি করব? পুলিশের দিয়া কিছুই হবে না, 2 দিন পর ঠিক ওই বের হয়ে যাবে। তার চেয়ে বলেন ওরে মেরে ফেলি। সাহস কিভাবে হয় আপনারে আঘাত করা? একজনের কথা সায় জানালো আরেকজন। পাশ থেকে অন্যজন ঠিক একই ক্ষিপ্ত ভঙ্গিতে হৃদ খানের উদ্দেশ্যে বলল, জি ভাই, শুধু একবার বলেন শালার 20 দাঁত বাইর করি মারিয়া। হে কত বড় সাহস, আপনারে মারতে আসে, আবার আপনার বাপের সাথে বেয়াদবি করছে, শালারে মন তো চাচ্ছে। ছেলেটার কথা থামতেই হই হুল্লোড় করে বাকিরাও সম্মতি দিল। আহত ছেলেটাকে পুনরায় এলো পাতারি লাথি মেরে আঘাত করতে নিষেধ করল হৃদ। বেশ শান্ত দৃষ্টিতে রক্তাক্ত ছেলেটার দিকে তাকিয়ে বেশ গম্ভীর মুখে ডান হাত দিয়ে বাম হাতের পাঞ্জাবিটা হাতা গুটোতে গুটোতে বলল, দেখো, আমি সহজ সরল মানুষ, বেশি কাহিনী পছন্দ করি না। এমনি আমি এই সমাজের বদনাম। তাছাড়া মানুষ নিজের এলাকায় সবাই বাঘ হয়, কিন্তু সিংহ তো তখনই হবি যখন তোরা ওকে ওর এলাকায় ওরই নেতার দুয়ারে গিয়ে মেরে আসবি। আর আমার মনে হয় আমার ছেলেরা সিংহের থেকে কম নয়। বাকিটা তোদের সেফটি সিকিউরিটি আমার হাতে। হৃদ খানের বলতে দেরি, কিন্তু হই হুল্লোড় করে ছেলেদের সম্মতি জানাতে দেরি হয়নি। কি নিদারুণ নিষ্ঠুর মানুষ হৃদ খান। কারো আঘাতেও মন নরম হলো না ওনার। অঝোর রক্তের স্রোত দেখেও
বিন্দু মাত্র ঘাম ঝরল না তার কপাল বেয়ে। কতটা পারদর্শী হলে মানুষ এমন শক্তপোক্ত হয়ে দাঁড়িয়ে থাকতে পারে তা জানা নেই আমার। ওনার লাঠিয়াল বাহিনী যখন আহত ছেলেটাকে ধরাধরি করে তুলে নিয়ে যাচ্ছিল, তখনই ওনার বেখেয়ালি দৃষ্টিতে ভিড়লাম আমি। সে আরো কিছু বলতে গিয়েও থেমে গেল আমায় দেখে। তার শান্ত দৃষ্টি হঠাৎ কুঁচকে এলো যখন দেখলো আমায় জুই, শ্রেয়া আর নাদিয়ার আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছেন। তার তীক্ষ্ণ দৃষ্টি আবারও ঘোরালো আমার পা থেকে মাথা অবধি। হয়তো দেখছে তার দয়ায় আমার আহত শরীরটার পরিণতি। এবার নিশ্চয়ই খুশি হবেন তিনি, হবারই কথা। এতদিন শুধু মুখে অপমান করত, আজ শরীরে আঘাত করতে পেরেছে বলে তার তো আজ খুশির দিন হবার কথা। কারণ আমিও তো তার শত্রুর দলেরই একজন। সে তো আমাকে তার শত্রুই মনে করে আসছে এতদিন। আর শত্রুর আহতের দেখলে তো মানুষ খুশি হয়, তাই সেও তাই হচ্ছে। এ নিয়ে পঞ্চমবারের মতো তার সাথে আমার দেখা। প্রতিবারের চেয়ে এবার পরিস্থিতিটা ভিন্ন। এবার অপমানের সাথে সাথে তার হিংস্রত্বের শিকার হয়েছি আমি সমানভাবে। আমার সারা শরীর নুডলসে মাখো মাখো, সাদা কলেজ ড্রেসটার রক্ত আর নুডলসের তেলে মাখো মাখো অবস্থা। জুই কেঁদে কেঁদে আমার শরীর থেকে নুডলস ফেলছে আর বারবার কিছু একটা বলছে আমার উদ্দেশ্যে। আমি সঠিক বুঝতে পারছি না, কারণ আমার নিশ্চল দৃষ্টি তখনও রিদ খানের তীক্ষ্ণ দৃষ্টির উপর। উনি আমার চেহারায় কি এত দেখছে বুঝলাম না আমি। তবে জুই হঠাৎ করেই আমার কপালে কিছু একটা চেপে ধরতে তীব্র ব্যথা অনুভব করলাম সেখানে। ধ্যান ভাঙলো আমার, মস্তিষ্ক সচল হলো। কপালে আলতো হাত বুলিয়ে হাতটা চোখের সামনে ধরতেই বুঝলাম আমার কপাল কেটে যাওয়াতে তো এতক্ষণ এমন বিলাপ করে কাঁদছে জুই। কিন্তু হঠাৎ করে আমার কপালটাই বা কি করে কাটলো? ভাসা ভাসা চোখে নিচে তাকিয়ে দেখলাম আমার হাতে কাটা চামচটাতে রক্ত লেগে ফ্লোরে পড়ে আছে। বুঝতে পারলাম তখন উল্টে পড়ে যাওয়াতে সেটা দিয়েই হয়তো কপাল কেটেছে আমার। এত সব রক্তাক্ত কাহিনী দেখে এতক্ষণ ঠিক থাকলেও এবার আর নিজের রক্ত ঝরা দেখে শরীর ছেড়ে দিলাম আমি। শূন্য দৃষ্টি আধার করে আনতেই অনুভব করলাম জুইয়ের সাথে সাথে এবার শ্রেয়া আর নাদিয়াও চিৎকার করে আমায় জাপটে ধরছে নিচে পড়া থেকে বাঁচাতে। তারপর কি হলো আর কিচ্ছু মনে নেই আমার। আর না কোনো কিছু বোঝার মতো পরিস্থিতিতে ছিলাম আমি। শুধু জ্ঞান হারাতে হারাতে দেখলাম রিদ খানের অনল দৃষ্টি আমার উপর। বেড সাইডে বসা আমি, আমার মাথায় মোটা করে ব্যান্ডেজ পেঁচিয়ে দিচ্ছে অর্ধবয়স্ক একজন নার্স। নার্সটার শক্তপোক্ত চেহারায় বিরক্তির রেশ থাকলেও আমি ছিলাম নাজেহাল ক্রন্দনরত অবস্থায়। আমার জ্ঞান ফিরেছে আরো ঘন্টাখানিক আগে। জ্ঞান ফিরে নিজেকে প্রথমে হসপিটালে আবিষ্কার করলাম। আমার সাথে জুই, শ্রেয়া, নাদিয়া তিনজনই ছিল, কিন্তু ইমার্জেন্সি রুমে এক্সট্রা মানুষের ভিড় করা যাবে না বলে শ্রেয়া আর নাদিয়া বাইরে দাঁড়ানো। আর আমি বেডে বসা অবস্থায় দুই হাতে জুইয়ের একটা হাত জড়িয়ে ধরে ভয়ে নিঃশব্দে কাঁদছিলাম। তার কারণ আমার কপালের কাটা জায়গাটা ভীষণ জ্বলছিল অ্যান্টিসেপটিক লাগানোর ফলে। থমথমে পরিবেশে আমার নাক টানার শব্দ ছাড়া কেবিন জুড়ে আর দ্বিতীয় কোনো শব্দ নেই। দুপুরের সেই অনাকাঙ্ক্ষিত ঘটনার পর যখন হুঁশে ফিরলাম আমি, তখন থেকে রিদ খান বা তার লোকেদের দেখা পাইনি আমি। হয়তো আমাকে দেখার প্রয়োজন বোধ করেনি, তাই আসেনি। এমনিতেই কোনো এক মনস্তাত্ত্বিক কারণে প্রথম থেকেই রিদ খান অপছন্দের তালিকায় ছিলাম আমি। এবার সেও আমার অপছন্দের তালিকায় যুক্ত হয়ে গেল পরিপূরকভাবে। এতকাল আমার মনে থাকা রাজনীতিকে ঘিরে সকল ভালো লাগাটা ক্রমশই ধীরে ধীরে তিক্ততার রূপ নিয়ে নিল। তার কারণটা অবশ্য আমাকে করা রিদ খানের অমানবিক আচরণটাকে দায়ী করা যায়। তার বদৌলতে আজ রাজনীতিকে ঘিরে আমার ধারণা বদলালো। মনে ভীষণভাবে বাড়ি খেলো যারা রাজনীতি করে তারা কখনো সভ্য জাতির মধ্যে পড়ে না। সেক্ষেত্রে রিদ খানকে তার উদাহরণ হিসেবে দাঁড় করানোই যায়। লোকটা আসলেই অহংকারী। ক্ষমতার দাপটে দিন দুপুরে পাবলিক প্লেসে মানুষ মারতেও তার বিবেকে বাঁধে না। নম্রতা, ভদ্রতা বলতে কোনো শব্দই নেই রিদ খানের মাঝে। বরং যা আছে তা হলো উগ্র, অহংকারী, বিবেকহীন, নিচু স্তরের মনুষ্যত্বা, যাদেরকে সাধারণ মানুষ আর যাই হোক ভালোবাসা নয় বরং অপছন্দের লিস্টে প্রথমে ফেলে দেয়। সেই ক্ষেত্রে আমারও অনীহার ঘৃণার লিস্টে ছিল রিদ খানের নামটা প্রথমে। আজকাল আমার সাথে যত খারাপটা হচ্ছে তার সবকিছুর পেছনে দায়ী ছিল শুধুমাত্র রিদ খান নামক লোকটা। হঠাৎ করেই আমার জীবনে চলে আসলো সে। তারপর থেকে আমার সুন্দর জীবনটা দিন দিন কেমন অগোছালো করে তুললো। এর শেষ কোথায় আমি নিজেও জানি না। তবে রিদ খানের আগমন আর চাই না আমি আমার জীবনে। আমার মাঝে ভীষণ ভয়ভীতি কাজ করে বারবার এই লোকটার অনাকাঙ্ক্ষিত আগমন নিয়ে, যার শেষ আমি দেখছি না কোথাও। কিন্তু আমার এর শেষ চাই, ভীষণ করে চাই।
আমার দীর্ঘ মনস্তাত্ত্বিক ধ্যান ভাঙলো হঠাৎই বয়স্ক নার্সটার গম্ভীর কথায়। দেখি উঠে দাঁড়ান আপনি, আপনার কোমরের কাটা জায়গাটা ওয়াশ করতে হবে। কান্না ভেজা চোখে নার্সের দিকে তাকালাম। ওনার কথা যেন নিজের কোমরের ব্যথাটা মুহূর্তে আরো জোরালো টন টন ব্যথা অনুভব করলাম। জুই আমার হাত ধরে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করতে করতে বলল, দেখি ওর গায়ের অ্যাপ্রনটা খুলতে হবে। নিশ্চুপ ভঙ্গিতে জুইয়ের সাহায্যে সোজা হয়ে দাঁড়াতে গিয়ে তীব্র কোমরে ব্যথায় কুঁকড়ে গেলাম তৎক্ষণাৎ। জুইয়ের বাহু ধরে নুয়ে গিয়ে আর্তনাদের কেঁদে উঠি আমি। সত্যি বলতে ভীষণ ব্যথা পাচ্ছিলাম আমি। আমার গায়ের সাদা ড্রেসটাতে এখনো ছোপ ছোপ রক্তের দাগ লেগে আছে, এমনকি বুকে জড়ানো মাথার সাদা হিজাবটাতেও রক্তে লাল হয়ে আছে। বয়স্ক নার্সটা বিরক্তি নিয়ে আমার বাহু চেপে ওনার সম্মুখে টেনে দাঁড় করালো। আমি তখনও চোখ মুখ কুঁচকে ব্যথা সহ্য করার চেষ্টা চালালাম, কিন্তু বয়স্ক নার্সটা পরপর দক্ষ হাত চালিয়ে আমার অ্যাপ্রনের বোতামগুলো টেনে খুলতে খুলতে বলল, নাক টিপলে দুধ বের হবে, অথচ এই বয়সে বয়ফ্রেন্ড জুটাইছে রাজনৈতিক লিডার। এখন তো শুধু কপাল আর কোমর ফাটাইছে, 2 দিন যাক, তারপর দেখা যাবে আরো কি কি ফাটায় লিডারে। বয়স্ক নার্সটার কটাক্ষ কথায় মুহূর্তে কান্না থেমে গেল আমার। বিষণ্ণ বিস্মিত দৃষ্টিতে তাকালাম ওনার দিকে। মহিলা নার্সটিকে আমায় খোঁচা মারলো রিদ খানকে নিয়ে। কিন্তু কেন? কি এমন করলাম আমি যে রিদ খানকে আমার বয়ফ্রেন্ড মনে হলো ওনার? আমার বিষণ্ণের ঘোরের মধ্যেই হঠাৎ আপত্তির মুখ খুলল জুই। আমার পক্ষ ধরে বলল, তেমন কিছু না আন্টি, ও শুধু একটা দুর্ঘটনার শিকার হয়েছে, ব্যাস। এমনিতে আমাদের কারোর সাথেই কোনো সম্পর্ক নেই। জুয়ের কথা যে বয়স্ক নার্সটা বিশ্বাস হলো না সেটা ওনার মুখ দেখেই বুঝতে পারলাম আমি। কি কারণে উনি আমার উপর সন্দেহ হতো তাইও বুঝতে পারছি না। তবে উনি নিজের বিরক্তি চেপে আমার গা থেকে অ্যাপ্রন আর গলা থেকে হিজাবটা টেনে খুলে জুইয়ের হাতে দিতে দিতে জুইকে কটাক্ষ করে আমায় উদ্দেশ্য করে বলল, কে কতটা ধোয়া তুলসী পাতা সেটা আমাকে বোঝাতে হবে না মেয়ে। আমার মাথার চুল এমনি পাক ধরেনি, বয়সের গুণেই পেকেছে। মন্ত্রীর ছেলের গাড়িতে আসা, ক্ষমতার দাপটে হসপিটালে এত হুলস্থুল পাকিয়ে বিশেষ ট্রিটমেন্ট নেওয়া, এত সব কিছু তো মানুষ এমনি এমনি করে না, তাই না? তাছাড়া পুরুষ মানুষের দৃষ্টি দেখলেই একজন নারী বুঝতে পারে তার মনে কি আছে। সেক্ষেত্রে আমার অভিজ্ঞ চোখ ধোঁকা খাওয়া নয়। তাই আমাকে মিথ্যে না বলে নিজের বোনকে ঠিক করে ধরো, ওর কোমর ওয়াশ করতে হবে। কথাটা বলতে বলতে নার্স মহিলাটি আমার কোমরের জামাটা টেনে পেটের উপর তুলে আহত স্থানে তুলো চেপে রক্ত পরিষ্কার করতে লাগলো। কাটা জায়গায় ব্যান্ডেজ করে দিয়ে পুনরায় জামাটা ঠিক করে দিল। ব্যস্ত হাতে ওনার যন্ত্রপাতি গোছাতে গোছাতে নিষ্প্রভ শান্ত দৃষ্টিতে আমার দিকে তাকালো। এবার আর ওনার দৃষ্টিতে বিরক্তি ছিল না, তবে চেহারাটা বেশ শক্ত রেখেই আমায় উদ্দেশ্য করে ফের বলল, শুনো মেয়ে, তোমার বয়সে আমারও একটা মেয়ে ছিল। সেও তোমার মতো ভুল করে কিশোরী বয়সে ছাত্রলীগের লিডার সাথে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়েছিল। বিনিময়ে আজ সে কবরে আছে। কিন্তু আমার মেয়ে কেন, কিভাবে মরেছে সেটা এখন না বলি, তবে তোমাকে এতটুকুই সাবধান করছি, রাজনৈতিক করা ছেলেদের সাথে ভবিষ্যৎ কখনোই ভালো হয় না। তুমি চাইলেও তাদের সাথে স্বাভাবিক জীবন পার করতে পারবে না, কারণ এরা নিজেদের জীবনের নিশ্চয়তা যেমন তোমাকে দিতে পারে না, তেমনি নিজের পরিবারেও না। ভাগ্য ভালো থাকায় আজ তো তুমি শুধু কপাল আর কোমর ফাটিয়ে হসপিটালে এসেছো, কিন্তু পরের বার ভাগ্য তোমার সহায় নাও থাকতে পারে। তাই সাবধান করছি, মন্ত্রী ছেলের পিছনে ছেড়ে দাও, নয়তো অকালে সব কিছু হারাবে। বয়স্ক নার্সটার ভাষা ভাষা চোখে অশ্রু দেখলাম আমি। হয়তো মেয়ে হারানোর শোক ছিল তাতে, কিন্তু মুখের ভঙ্গিমা নিদারুণ শক্ত, তেজস্বী। আমাকে কথাগুলো বলে ড্রেসিং করা রক্তের বাটিটা হাতে তুলে নিয়ে গেল সে। আমি ওনার যাওয়ার দিকে হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। নিষ্পাপ আমি কোনো কিছু না করেও সব সময় অপরাধী হয়ে যাই। এবারও তাই হলো। মন্ত্রীর ছেলে মানে রিদ খানের সাথে আমার কি এমন ভাব দেখলো যার জন্য মহিলাটা এত বড় আদেশবাণী শুনিয়ে গেল আমাকে? সেটাই তো বুঝতে পারছি না আমি। হতভম্ব আমি অবাক চাহনি ঘুরিয়ে তাকালাম জুইয়ের দিকে। নার্সটার কথার আগা মাথা কিচ্ছু ঢুকেনি আমার মাথায়। সবকিছু আমার মাথার উপর দিয়ে গেল, তবে মনে মনে সন্দেহ হলো বেশ।
নিশ্চিত আমার বেহুশ হওয়ার পর কিছু একটা তো হয়েছিল হসপিটালে আমায় ঘিরে, যার জন্য নার্সটা হয়তো ভুল বুঝছে আমায় হৃদ খানের সাথে জড়িয়ে দিল সে। জুই হিজাবটা আমার বুকে ওনার মতো করে জড়িয়ে দিতে দিতে স্বাভাবিক কণ্ঠে বলল, হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্বগল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।